Hello everyone, I am here once again to welcome the students of class 8. Today I am going to discuss on assignment 3 for the students of class 8. Students, in this segment of your assignment, you will get two types of topic. At the beginning, you have to complete some transformation. You have to change some transformation from your English grammar and composition book given by the board. And then you have to write a paragraph which is given on your assignment. Students, তোমাদের অ্যাসাইনমেন্টের এই সেগমেন্টে থাকছে দুই টাইপের। সেটা প্রথমেই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে একটু আলোচনা আছে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ তোমাদের যে বোর্ড কর্তৃক প্রদত্ত যেই বইটা ছিল সেটার 143 নম্বর পেজ থেকে করতে হবে এক্সারসাইজটা। তোমরা সবাই কি ধরতে পেরেছো কিনা জানি না, আই হোপ অবশ্যই ধরতে পেরেছো। স্টুডেন্টস, অ্যাসাইনমেন্ট দেওয়ার উদ্দেশ্য কি সেটা আসলে বুঝতে হবে। এখন যেটা হচ্ছে, অ্যাসাইনমেন্ট দিচ্ছে সিনিয়র ভাই বোন অথবা টিচার, সবাই সলভ করে দিচ্ছে, তোমরা সেটাকে অ্যাসাইনমেন্ট আকারে অ্যারেঞ্জ করে স্কুলে সাবমিট করে দিচ্ছ। আসলে কি সেটা আমাদের উদ্দেশ্য? আমার তো মনে হয় তা না। তো সেজন্যে আমার মনে হয় ওই টপিকটাকে তোমরা যদি একটু জেনে যাও, একটু জেনে গিয়ে তারপর অ্যান্সারগুলো করো, দ্যাট উইল বি ইফেক্টিভ ফর ইউ। তোমার সিনিয়র বা টিউটর তোমাকে সলভ করে দিল, তখন কিন্তু তুমি এটার উপর কোনো ক্লেম দাবি করতে পারো না, তোমার ক্রেডিট দাবি করতে পারো না। সেজন্যে এই চেঞ্জিং সেন্টেন্সের উপরে আমি যাচ্ছি, একটু আলোচনা করে দিব, তার পরবর্তীতে আই হোপ তোমরা কখনোই ভুলবা না অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে। তো প্রথমেই চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন, সেটার প্রথম শর্ত একটা, দ্যাট মিনস মোরালের মতো যে কথাটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সের গঠন পরিবর্তিত হবে, মিনিং পরিবর্তিত হবে না। সেন্টেন্সের গঠন পরিবর্তন করা যাবে বাট মিনিং পরিবর্তন করা যাবে না। তার মানে অর্থের পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র গঠন পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন বলে, যেটা আমরা করে থাকি। তুমি যেভাবেই চেঞ্জ করো না কেন তোমার মিনিংটা চেঞ্জ হবে না, এটাই হচ্ছে তোমার মাথায় রাখা লাগবে। সো স্টুডেন্টস, আমি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভকে 4টা রোলের মাধ্যমে খুব ইজি করে তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি এখানে। আমার মনে হয় এই ক্লাসের পরে তোমরা কখনোই এটা ভুলে যাবা না। তো 4টার মধ্যে প্রথমেই হচ্ছে সাহায্যকারী ভার্ব, দ্যাট মিনস অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্স থাকলে কিভাবে আমরা সেটাকে ইন্টারোগেটিভ করব, অ্যান্ড দেন মূল ভার্বযুক্ত সেন্টেন্স থাকলে কিভাবে আমরা সেটাকে ইন্টারোগেটিভ করব। তারপরে হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত কোনো অ্যাসার্টিভকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব সেটা, অ্যান্ড ফাইনালি নোবডি, নো ওয়ান, নান যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। এই 4টা রোল শুধু। তার পরবর্তীতে আমার মনে হয় যারা আমার ক্লাসটাকে একটু মনোযোগ দিবে আর কখনোই ভুলবা না, এবং জীবনের সর্বক্ষেত্রে এগুলো তো কাজে লাগতেই থাকবে। প্রথমেই আমি এখানে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের দেখো সাহায্যকারী ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, যে নামেই জানো, সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতে হলে সেন্টেন্সের শুরুতে ওই সাহায্যকারী ভার্বটাকে নিয়ে আসতে হবে, মাথায় রাখো। তারপর হ্যাবোধক সেন্টেন্স হলে একটা নট বসবে, আর যদি নাবোধক সেন্টেন্স হয় তাহলে নটটা উঠে যাবে। তারপর গিয়ে সাবজেক্ট বসবে, বাকি অংশ বসে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, বিকজ তুমি তো এটাকে ইন্টারোগেটিভ করছো, ইন্টারোগেটিভ তো অবশ্যই প্রশ্ন দিতে হবে। তো এই হচ্ছে কথা, এটা হচ্ছে রোল আকারে। তুমি যদি আরো সহজ করে আমার লেকচার থেকে নিয়ে নাও, মাথার মধ্যে আরো বেশি ইজি হবে। তোমার অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের পরিবর্তনটা শুধু 2টা জিনিসের সুইচ করতে হয়। এক হচ্ছে ইন্টারোগেটিভ করতে হলে ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে আনতে হয়, আরেক হচ্ছে অ্যাসার্টিভ করতে গেলে সাবজেক্টটাকে সেন্টেন্সের শুরুতে আনতে হয়। এই 2টার স্থানান্তর করেই তুমি ইন্টারোগেটিভ করে ফেলতে পারো, এটা কোনো হিউজ বা ক্রিটিক্যাল কোনো টপিকই না। সো স্টুডেন্টস, এই ছিল প্রথম রোল। এর আঙ্গিকে আমরা দেখব এখন এক্সারসাইজ দেখব। এরই মধ্যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সে অনুযায়ী অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবো। মনোযোগ দাও সবাই। দেখো, জিসান ইজ সিনসিয়ার টু হিজ স্টাডিজ। জিসান তার পড়ালেখায় সিনসিয়ার। শুধু তাকাবা হচ্ছে 2টা জিনিসের উপরে, এক হচ্ছে সাবজেক্ট, আরেক হচ্ছে ভার্ব। তাহলে আমি যেটা বলেছি ইন্টারোগেটিভ মানে প্রশ্ন আকারে যেহেতু করবা, তুমি শুধু ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবে। তাহলে আমার কি আসবে? ইজ
নট। কেন দিলাম? কারণ হাবুদক সেন্টেন্স থাকলে তোমাকে নট দিতে হবে। ইজন্ট, ইজন্ট, তারপর সাবজেক্ট চলে গেল, দেখতেই পাচ্ছ সাবজেক্ট, ভার্ব আসার পর সাবজেক্ট চলে গেল। ইজন্ট জিসন সিনসিয়ার টু হিজ স্টাডিজ, দ্যাটস অল, প্রশ্নবোধক চিহ্ন, আর কিছুই না। তুমি দেখতে পাচ্ছ দুইটা ওয়ার্ডের স্থানান্তর ছাড়া সেন্টেন্সের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। ওকে স্টুডেন্টস, হি হ্যাজ হিজ ডিনার এট 7 in every evening। তারপর এখানে আমরা পাচ্ছি কি অক্সিলারি হিসেবে হ্যাজটা পাচ্ছি, তাহলে হ্যাজ দিয়ে কোশ্চেন করব। হ্যাজ হি নট, তুমি এভাবেও দিতে পারো, হ্যাজের পর সাবজেক্টের পর নট দিতে পারো, অথবা হ্যাজন্ট হি দিতে পারো, নো প্রবলেম। তো হ্যাজ হি নট হিজ ডিনার এট 7 in every evening, দ্যাটস অল। ওকে, ইট ওয়াজ এ গ্রেট সাইট, এটা কি হবে? ওয়াজ যেহেতু অক্সিলারি, তাহলে ওয়াজন্ট ইট, ওয়াজন্ট ইট এ গ্রেট সাইট। আমার মনে হয় সবচেয়ে সহজ, তথাপি অনেক স্টুডেন্ট বুঝতে পারো না, কারণ তোমরা খেয়াল করো না। একটু খেয়াল করো, নেক্সট টাইম আর ভুল হবে না আশা করি। এবার রোল 2, রোল 2তে যেটা বলেছি, প্রথমটা ছিল অক্সিলারি ভার্ব থাকলে কিভাবে চেঞ্জ করব। এখন এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে স্টুডেন্টরা ম্যাক্সিমাম ভুলটা করে থাকে। এই ভুল করার উদ্দেশ্য, কারণ হচ্ছে তারা সচেতন না। তো এখানে আরেকটু ফোকাস দাও। মূল ভার্ব যুক্ত অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতে হলে মূল ভার্বের টেন্স অনুযায়ী সেন্টেন্সের শুরুতে ডো নট, ডাজ নট, ডিড নট বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, বাকি অংশ বসে প্রশ্নবোধক চিহ্ন। এখানে আমি আরেকটা কথা তোমাদেরকে স্পেশাল করে বলতে চাই, সেটা হচ্ছে তোমরা জানো যে মূল ভার্ব কেবলমাত্র দুইটা টেন্সে থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যখন মূল ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তখন ডু অথবা ডাজ দিয়ে কোশ্চেন করা লাগে, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডিড দিয়ে প্রশ্ন করা লাগে, আর কিছুই না। দুইটা টেন্সকে ভালো করে খেয়াল করলে এটা করা খুব ইজি। এখান থেকে অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার পাশাপাশি নেক্সট টাইমে তোমরা ট্যাগ কোশ্চেনগুলো করে ফেলতে পারো, বিভিন্ন কাজে আসবে এগুলো। তো শুরুতে মনে রাখো, শুধু মূল ভার্বযুক্ত থাকলে আমার সেন্টেন্সের শুরুতে কি আসবে? ডো নট, ডিড নট, ডাজ নট, তার পরবর্তীতে সাবজেক্ট। সাবজেক্টের পর যে আরেকটা ক্রিটিক্যাল ম্যাটার, সেটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো। এটা যদি না বসাতে পারো তাহলে তোমার সেন্টেন্স হবে না। ডাজ দিয়ে প্রশ্ন করছো, ডাজ শি গো টু স্কুল, গো টু স্কুল বলতে হবে। তুমি যদি বলো ডাজ শি গোজ টু স্কুল, দ্যাট উইল বি এ রং সেন্টেন্স ডেফিনেটলি। সো স্টুডেন্টস, এক্সাম্পল দেখলে আরো বেটার কনসেপশন পাবো। শি লাইকস হোয়াইট রোজ, এখানে মূল ভার্বের দিকে তাকাও, ভার্বটার দিকে তাকাবা। ইন্টারোগেটিভের কাজই হচ্ছে তুমি ভার্বের দিকে তাকাও বেশি বেশি, যেটা দিয়ে তোমাকে কোশ্চেন করতে হবে। লাইকস ভার্বের সঙ্গে এস বাই এস, অবশ্যই ডাজন্ট বসবে, যেহেতু আমরা জানি এতটুকু সেন্স আমরা রাখি। তো ডাজন্ট শি লাইক হোয়াইট রোজ, আমি লাইকের নিচে আন্ডারলাইন করার উদ্দেশ্য হচ্ছে এই এসটা কিন্তু ডাজ দিয়ে কোশ্চেন করার পর এটার বেস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে, সেজন্য এই ফোকাসটা চোখে আটকাও তোমরা। ওকে, দেন আই নেভার ওয়েন্ট টু লন্ডন, এখানে দেখো ওয়েন্ট হচ্ছে মূল ভার্ব, ওয়েন্ট কি? গো, ওয়েন্ট পাস্ট টেন্স, তাহলে আমাকে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ওয়েন্ট পাস্ট টেন্স হওয়ার কারণে ডিড হবে, কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ, সেজন্য নট হবে না। এখানে কি হবে? ডিড আই, নেভারটাকে ইবার করে ফেলতে হবে। ডিড আই ইবার গো টু স্কুল, সরি গো টু লন্ডন? Student, did I ever go to London? Okay, then my brother told me to practice regularity. এখানে দেখো told past tense, নিশ্চয়ই বুঝতে পারছো সবাই। past tense হলে সাবজেক্ট যাই হোক আমরা did দিয়ে কোশ্চেন করব, এখানে কমপ্লিকেশন নাই। Didn't my brother টেল, কি আসলো? টেল। টোল যেহেতু পাস্ট টেন্স ছিল, আমি ডিডন্ট দিয়েছি, এখানে টেল এসে গেল। ডিডন্ট মাই ব্রাদার টেল মি টু প্র্যাকটিস রেগুলারিটি। সো স্টুডেন্টস, এই ছিল নাম্বার রোল 2। দেন রোল 3তে আমরা যাব। এবার আরেকটু খেয়াল করো, যারা দুইটা রোলকে ভালো করে প্র্যাকটিস করে ফেলবা তারপর সব ইজি। এর মাঝখানে আমি একটা নোট আকারে কথা বলতে চাই, যেটা তোমরা খাতায় লিখে রাখবে। সেটা হচ্ছে অ্যাসারেটিভে যদি নো থাকে, ইন্টারোগেটিভে সেটা অ্যানি হয়, নাথিং থাকলে এনিথিং হয়, নোবডি থাকলে অ্যানিবডি হয়,
নেভার থাকলে ইবার হয়। এতটুকু তোমরা একটু খাতায় নোট করে রাখবা। ওকে, রোল 3, এভরিবডি এভরিওয়ান অল যুক্ত অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতে হলে এভরিবডি এভরিওয়ানের পরিবর্তে, দ্যাট মিন্স এদের পরিবর্তে হু বসবে। কি বসবে বললাম? হু বসবে। তারপর টেন্স অনুযায়ী যদি মূল ভার্ব থাকে, মূল ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে হু এর সঙ্গে ডাজ নটটা যাবে, তারপর যদি পাস্ট টেন্সে থাকে ডিড নট যাবে। সেজন্য আমি স্পেসিফিক করে তোমাদের জন্য লিখে দিয়েছি ডাজ নট অথবা ডিড নট। আর যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে অক্সিলারির পরে একটা নট বসবে। ওকে স্টুডেন্ট? ওকে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, বাকি অংশ বসে প্রশ্নবোধক চিহ্ন বসবে। এবার যদি আমরা এক্সারসাইজ দেখি, এক্সাম্পল দেখি, তাহলে কনসেপশনটা ক্লিয়ার হবে। ওকে, এভরিবডি হ্যাঙ্কার্স আফটার মানি, তাহলে এভরিবডির পরিবর্তে হু, হ্যাঙ্কার্স ভার্বের সঙ্গে এস আছে সেজন্য হবে ডাজন্ট, হু ডাজন্ট হ্যাঙ্কার আফটার মানি। ওকে, দেন এভরিওয়ান লুকড এট বাহাদুর, লুকড পাস্ট টেন্স, সেজন্য এভরিবডির পরিবর্তে হু ডিডন্ট লুক প্রেজেন্ট ফর্ম এট বাহাদুর। আবার এভরিবডি হ্যাজ হার্ড অফ ডারউইন, এখানে হ্যাজ হচ্ছে অক্সিলারি, তারপরে তাহলে হু হ্যাজ নট হার্ড অফ ডারউইন। এই ছিল। নেক্সট রোল 4, এটা খুবই সহজ একটা রোল, আগেরগুলো পেরে গেলে এটা কিছু নিয়মই না। নোবডি নো ওয়ান নান যুক্ত অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতে হলে নোবডি নো ওয়ানের নানের পরিবর্তে, এদের মানে কি কাদের, নোবডি নো ওয়ান নানের পরিবর্তে হু বসবে এবং সেন্টেন্সের বাকি সব ঠিক থাকবে, দেয়ার উইল বি নো চেঞ্জ অফ দ্য সেন্টেন্স। তারপর শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে দিবা, দ্যাটস অল। এক্সাম্পল দেখি চলো। নোবডি কুড ইভার কাউন্ট মাই লাভ ফর ইউ, তাহলে নোবডির পরিবর্তে হু হচ্ছে অ্যান্ড দেন আর কোনো পরিবর্তন সেন্টেন্সের হচ্ছে না, দ্যাট মিন্স হু কুড ইভার কাউন্ট মাই লাভ ফর ইউ। ওকে, নো ওয়ান ক্যান ডু দিস, এটা হু, নো ওয়ানের পরিবর্তে হু হচ্ছে হু ক্যান ডু দিস, অথবা তুমি যদি ক্যান দিয়ে প্রশ্ন করতে চাও ক্যান এনি ওয়ান ডু দিস, এটাও হবে। ওকে, দেন নোবডি স্যালুটস দ্য সেটিং সান, নোবডির পরিবর্তে হু দিবা, আর কোনো পরিবর্তন করা লাগবে না, সরাসরি লিখে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে হু স্যালুটস দ্য সেটিং সান। ওকে স্টুডেন্টস, এই ছিল 4টা রোলে। যারা মনোযোগ দিয়ে দেখবে আশা করি, আমি কনফিডেন্টফুলি বলতে পারি এটা তোমরা পারবেই। ওকে, নেক্সট এবার আমি যেই পেজে যাব সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভগুলো করতে দিয়েছে 143 নম্বর পেজ তোমার, সেই গ্রামার বই থেকে এখানে নিয়েছি আমি, যেটা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে প্রিপেয়ার করতে বলা হয়েছে। এখানে দেখে নাও তোমরা সবাই। ইট ওয়াজ এ গ্রেট সাইট, তাহলে ওয়াজন্ট, সরি ইট ওয়াজ এ প্রিন্টিং মিস্টেক, সরি ওয়াজন্ট ইট এ গ্রেট সাইট। তারপর নো ওয়ান ক্যান টলারেট দিস, তাহলে হু ক্যান টলারেট দিস। নোবডি স্যালুটস দ্য সেটিং সান, হু স্যালুটস দ্য সেটিং সান। গালিভার কুড হেয়ার হিজ ওয়াচ টিঙ্কিং ইন হিজ পকেট। তারপর কুডন্ট, কুড এখানে মডাল ভার্ব, এটা অক্সিলারি, সেজন্য এটা দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কুডন্ট গালিভার হেয়ার হিজ ওয়াচ টিকিং ইন হিজ পকেট। ওকে, ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্প্লিট মিল্ক, তাহলে আমার ইট ইজ আছে যেহেতু ইজন্ট ইট ইউজলেস টু ক্রাই ওভার স্প্লিট মিল্ক। আর একটু রয়ে গেছে স্টুডেন্টস, the beauty of nature is beyond description, the beauty of nature is, অক্সিলারিটা একটু দূরে, খুঁজে বের করতে প্রবলেম হয় অনেকের, খুঁজে নাও। ভার্ব খুঁজে বের করাই হচ্ছে তোমার কাজ। তাহলে isn't the beauty of nature beyond description, যে অক্সিলারিটাকে নিয়ে গেছো সেটা কিন্তু আবার মাঝখানে রেখে দিও না, তাহলে কিন্তু ভুল হবে। ওকে, এভরিবডি হ্যাজ হার্ড অফ ডারউইন, হু হ্যাজ নট হার্ড অফ ডারউইন। তারপরে হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরি মর্নিং, তাহলে আমরা কি করব, হ্যাজ দিয়ে কোশ্চেন করে ফেলবো, হ্যাজ হি নট হিজ ডিনার অ্যাট 7 এভরি মর্নিং। তারপর আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারিটি, তাহলে ডিডন্ট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারিটি। দেন ভার্চু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড, এটা দুই টাইপের হতে পারে অ্যান্সার, ডাজন্ট ভার্চু হ্যাভ ইটস ওন রিওয়ার্ড, অথবা
hasn't pursued its own reward. সো স্টুডেন্টস, এই ছিল তোমাদের ট্রান্সফরমেশনের উপর ক্লাস। তারপরের অ্যাসাইনমেন্টের বি সেকশনে দেওয়া আছে যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। সেটা হচ্ছে তুমি কোথাও গিয়েছো সেই বর্ণনাটা, 4টা কোশ্চেন দিয়েছে, তার সঙ্গে কিছু নিজের বর্ণনাকে করে সুন্দর করে লিখতে বলা হচ্ছে। মাই ভিজিট টু কক্সবাজার, এরকম যদি তুমি তোমার ভিজিট কোথায় করেছো, 7 গম্বুজ গিয়েছো, সোনারগাঁ গিয়েছো, তোমার ইচ্ছে মতো তুমি লিখবা। এটা আমি অ্যারেঞ্জ করেছি স্যাম্পল হিসেবে, তুমি দেখে নাও। Cox's is the largest sea beach in the world. Everyone has a fascination for visiting Cox's Bazar. তারপরে দেখো, I had never seen the sea before. তারপর আছে therefore I had much curiosity to see the sea. During the last autumn vacation, I went to Cox's Bazar with my family. We were there from Dhaka by a hired bus. তারপরে দেখো, we reached there in the afternoon and put up in a hotel near the sea beach. In the next morning, when we got up from bed, we went to take a walk on the beach. The sea was rising and breaking upon the shores. We enjoyed ourselves by seeing the big waves splashing endlessly along the shore, and then we were amazed at the frequent change of the color of the sea. We passed a few happy hours by the sea beach. Tarpore arikto, some of us also took bath in the sea. It was about 5:30 p.m. We again went kothay chole eschi out of the hotel to have a walk. In this time our intention was to enjoy ourselves by observing the setting sun at Cox's Bazar. Really, it was such a wonderful scene which is really impossible to describe. In fact, the short walk of the sea beach of Cox's Bazar had to some as the most memorable incident of our life. Student, এটাই যে লিখতে হবে এমন কথা না, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে লিখবে, সুন্দর করে লিখবে। তো আল্লাহ হাফেজ স্টুডেন্ট, ভালো থেকো।